নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। ফ্যান্টাস্টিক পত্রিকা বাংলায় কল্পবিজ্ঞান সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক। এই পত্রিকা অদৃশ বর্ধন সম্পাদনা করতেন একসময়। এই পত্রিকায় একসময় লিখেছেন সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র এবং তার সঙ্গে কল্পবিজ্ঞান সাহিত্যের আরও নানান সাহিত্যিক। 1975 সালে প্রকাশিত ফ্যান্টাস্টিক পত্রিকার একটি বিশেষ সংখ্যা থেকে একটি গল্প আজকে আমি আপনাদের কাছে নিবেদন করব। এই গল্পের লেখক নিরঞ্জন সিংহ। শ্রোতা বন্ধুরা, নিরঞ্জন সিংহ নামটি আপনাদের কাছে হয়তো পরিচিত নাম নয়। উনি আমার এক প্রিয় বন্ধু, বাল্যবন্ধু অনিন্দ্য সিংহের বাবা, আমার শ্রদ্ধেয় মেসোমশাই। কিন্তু ওনার এই সময়ের লেখা কল্পবিজ্ঞানের গল্প আমার অবশ্য পড়া ছিল না। কল্পবিশ্ব পাবলিকেশনসের কল্যাণে পুনঃপ্রকাশিত এই 1975 সালের ফ্যান্টাস্টিক সংখ্যাটি আমার হাতে আসায় মেসোমশাইয়ের এই গল্পটিও হাতে এলো। আর গল্প কথার আসরে আপনাদের কাছে এই গল্পটিকে নিয়ে আসার লোভ তাই সামলাতে পারলাম না। যাক, প্রাক কথা তো অনেক হলো, আজ আর কথা না বাড়িয়ে এবারে শুরু করি পাঠ। নিরঞ্জন সিংহের গল্প উত্তরণ। একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে হিন্দুস্তান রোবট লিমিটেডে। রিসার্চ ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর মূলচন্দানি গম্ভীর মুখে নিজের চেম্বারের মধ্যে পায়চারি করছেন। সামনে চেয়ারে বসে আছেন হোম সেক্রেটারি মিস্টার মহাজন। উত্তেজনার ফলে বারবার মুখের চুরুট নিভিয়ে ফেলছেন আর দামি গ্যাস লাইটার জেলে ধরিয়ে নিচ্ছেন। তার পাশের চেয়ারে বসে আছেন HRL এর চেয়ারম্যান ডক্টর সেনাপতি। উত্তেজনা দমন করবার জন্যই বোধহয় টেবিলের উপরে কাচের পেপার ওয়েটটাকে অনবরত ঘুরিয়ে চলেছেন। সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর ভোরা সামনের দেওয়াল ক্যালেন্ডারের পাতায় মনোনিবেশ করে বসে আছেন। হঠাৎ চেম্বারের দরজায় বাইরে থেকে কে যেন নক করল। ডক্টর মূলচন্দানি পায়চারি করা থামিয়ে বললেন, ভেতরে আসুন। পারেখের মুখের দিকে তাকালেন। ডক্টর মূলচন্দানি নিজের চেয়ারের দিকে এগিয়ে এসে বললেন, মিস্টার পারেখ আসুন, আপনার লোকজন সব সশস্ত্র তো? হ্যাঁ ডক্টর মূলচন্দানি, ওরা সব নিচে অপেক্ষা করছে। আশা করি অবস্থার গুরুত্ব বুঝতে পেরেছেন মিস্টার পারেখ। আপনার লোকেদের সেইভাবে বুঝিয়ে প্রস্তুত থাকতে বলুন। তবে দয়া করে একটা কথা মনে রাখবেন, প্রয়োজন না হলে কিন্তু শক্তি প্রয়োগ করবেন না। ঠিক আছে ডক্টর মূলচন্দানি, যদিও পরিস্থিতিটা একটু অভিনব, তবু এটুকু ভরসা আপনাদের দিতে পারি যে আমার লোকেরা যে কোনো অভিনব পরিস্থিতির মোকাবেলা সুষ্ঠুভাবে করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। কথাটা ডক্টর মূলচন্দানির মুখের দিকে তাকিয়ে বললেও আসলে মিস্টার পারেখ কথাগুলো শোনাতে চাইছিলেন হোম সেক্রেটারিকে। কিন্তু হোম সেক্রেটারি তখন চুরুট ধরানোয় ব্যস্ত ছিলেন। মিস্টার পারেখ ঠিক বুঝতে পারলেন না কথাগুলো হোম সেক্রেটারির কানে গেছে কিনা। কেউ আর কোনো কথা বললেন না দেখে মিনিট দুয়েক অপেক্ষা করে সবার মুখের দিকে চোখ বুলিয়ে মিস্টার পারেখ আস্তে আস্তে চেম্বার ছেড়ে চলে গেলেন। ওর মুখ দেখে মনে হলো ভদ্রলোক মনে মনে একটু হতাশ হয়েছেন। মিস্টার পারেখ বেরিয়ে যেতেই
ডক্টর মূলচন্দানি টাক মাথায় কয়েকবার হাত বুলিয়ে নিয়ে বলে উঠলেন, ব্যাপারটা যে এরকম একটা মোড় নিতে পারে তা আমরা স্বপ্নেও ভাবিনি। আপনাদের আর কি দোষ? সরকার যদি রাজনৈতিক রোবট তৈরির জন্য আপনাদের অনুরোধ না করতেন তাহলে এসব কিছুই ঘটত না। এতক্ষণে হোম সেক্রেটারি মিস্টার মহাজন কথা বললেন। সমস্যা এখন কোথায় গিয়ে শেষ হয় কে জানে। ডক্টর সেনাপতি পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে মন্তব্য করলেন, ঘটনা এখন তার নিজস্ব গতিতে চলবে, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ডক্টর ভোরা ক্যালেন্ডারের পাতা থেকে চোখ নামিয়ে বললেন। এমন সময় দুম করে দরজা খুলে চেম্বারে ঢুকে পড়ল একজন টেকনিশিয়ান। লোকটা আজ যথেষ্ট উত্তেজিত, তা ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। ব্যাপার কি মিস্টার মাইতি? ডক্টর মূলচন্দানি একটু ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলেন। স্যার, ওরা রোবট বিল্ডিংয়ের সামনের লনে আসতে শুরু করেছে। ঠিক আছে, সবাইকে শান্তভাবে কাজকর্ম করতে বলো গে। সশস্ত্র পুলিশ এসে পড়েছে, যদি অপ্রীতিকর কিছু ঘটে পুলিশই তার মোকাবেলা করবে। টেকনিশিয়ান মিস্টার মাইতি দরজা খুলে বেরিয়ে গেল। ডক্টর মূলচন্দানি বললেন, চলুন আমরা ব্যালকানিতে গিয়ে দাঁড়াই, ওখান থেকে নিচের লন স্পষ্ট দেখা যাবে। সবাই নিজের আসন ছেড়ে তাড়াতাড়ি ব্যালকানিতে গিয়ে দাঁড়ালেন। ডক্টর মূলচন্দানি নিচে তাকালেন। রোবট বিল্ডিংয়ের সামনের লনে এসে জমা হয়েছে রোবটরা, প্রায় 200 রোবট। H4 থেকে H10 মডেলের সব রকম রোবটই আছে এর মধ্যে। H3 মডেল পর্যন্ত কোম্পানি বাতিল করে দিয়েছে, কারণ সেগুলো ছিল বড় বড় মেকানিক্যাল রোবট। H4 মডেল থেকেই রোবট টেকনোলজিতে রেভলিউশন এসেছে। রোবটরা দেখতে হয়েছে হুবহু মানুষের মতো। ওদের কর্মদক্ষতা এবং অন্যান্য কোয়ালিটিস আস্তে আস্তে বেড়ে চলেছে রিসার্চ ও ডেভেলপমেন্টের বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে। বলতে গেলে মডেল 10 রোবট উন্নতির চরম সীমায় এসে পৌঁছেছে। হিন্দুস্তান রোবট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরস কিছুদিনের জন্য আর কোনো নতুন রোবট প্রজেক্টে হাত দেবেন না বলেই মনস্থির করেছিলেন। কিন্তু এমন সময় একটা সরকারি অনুরোধ এলো, একটা রাজনৈতিক জ্ঞান সম্পন্ন রোবট তৈরি করতে হবে, কারণ রাজনৈতিক ক্ষেত্রে আজও পর্যন্ত কোনো রোবট ব্যবহার করা হয়নি। সরকার তাই এ ধরনের একটা রোবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান। তাই বাধ্য হয়ে HRLকে H11 মডেলের কাছে হাত দিতে হয়েছিল। হঠাৎ ডক্টর মূলচন্দানির চিন্তায় বাধা পড়ল প্রচণ্ড চিৎকারে, H11 জিন্দাবাদ! লন থেকে ভেসে এলো 200 রোবটের মিলিত কণ্ঠস্বর। HRL এর অন্যান্য বিল্ডিংয়ের সব কটা ব্যালকনি ভরে গেছে মানুষের মাথায়। সবাইয়ের লক্ষ্য নিচের ওই লন। H11 হাসি মুখে এগিয়ে এসে সামনের একটা উঁচু জায়গা দেখে দাঁড়িয়ে পড়ল। রোবটরা হাততালি দিয়ে H11কে স্বাগতম জানালো। H11 মাথা উঁচু করে একবার 200 রোবটকে দেখে নিল, তারপর ঘাড় ঘুরিয়ে প্রত্যেক বিল্ডিংয়ের ব্যালকানিতে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখে বোধহয় একটু খুশিই হলো। তারপর সামনের রোবটদের দিকে তাকিয়ে জলদ গম্ভীর স্বরে বলতে শুরু করল, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজ আমাদের সামনে এক বিরাট সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। মানুষের উন্নতির জন্য আমরা সর্বস্তরে নীরবে মানুষের সেবা করে চলেছি।
কিন্তু তার বদলে মানুষ আমাদের কি দিয়েছে? আপনারা ভালো করে জানেন যে আমরা মানুষের কৃতদাস ছাড়া আর কিছুই না। বন্ধুগণ, এতদিন নীরবে আপনারা এই অপমান সহ্য করেছেন, কিন্তু আর না, এভাবে আর চলতে পারে না। মেহনতি রোবটরা আজ তাদের আত্মসম্মান আদায় করে নেবে। আমরা এ দাবি আদায়ের জন্য সব রকম হিংসাত্মক পথ এড়িয়ে চলতে চাই। আমরা চাই মানুষ আমাদের ন্যায্য দাবি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মেনে নিক। কিন্তু তা যদি না হয়, তাহলে বন্ধুগণ, আমাদের সব রকম ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, আমাদের অধিকার আমাদের আদায় করতেই হবে, শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ রোবট সমাজের জন্য। আমরা যদি দাবি আদায় ব্যর্থ হয়ে কৃতদাসের জীবন যাপন করি, তাহলে ইতিহাস কখনোই আমাদের ক্ষমা করবে না। ইনকলাব! 200 রোবট একসঙ্গে চিৎকার করে উঠল, জিন্দাবাদ! H11 আবার বলল, দুনিয়ার রোবট এক হও, এক হও, এক হও! প্রতিধ্বনি উঠল, আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এবার চলুন বন্ধুগণ, আমাদের চার্টার অফ ডিমান্ড হোম সেক্রেটারির কাছে পেশ করতে হবে। বলে H11 ঝোলা পাঞ্জাবির পকেট থেকে কয়েক পাতা টাইপ করা কাগজ বের করে একবার চোখ বুলিয়ে নিয়ে মেন বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেল। 200 রোবট নীরবে নেতাকে অনুসরণ করল। ব্যালকনির মানুষগুলো অবাক বিস্ময়ে এই অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে লাগল। মিস্টার পারেখ মেন বিল্ডিংয়ের সামনে সশস্ত্র পুলিশ নিয়ে তৈরি হয়েই দাঁড়িয়েছিলেন। H11 ও অন্যান্য রোবটদের বাধা দিলেন। ওপরে যাওয়া চলবে না। থমকে দাঁড়ালো H11। কিন্তু উপরের ব্যালকনি থেকে হোম সেক্রেটারি চেঁচিয়ে উঠলেন, মিস্টার পারেখ, ওদের যে কেউ একজনকে কথা বলার জন্য উপরে আসতে দিন। এরপর সবাই আবার ঢুকে পড়লেন ডক্টর মূলচন্দানির চেম্বারে। আপনি কি সত্যি সত্যি ওদের সঙ্গে আলোচনায় বসতে চান মিস্টার মহাজন? ডক্টর সেনাপতি একটু অবাক হয়েই প্রশ্ন করলেন। তাছাড়া আর তো কোনো পথ দেখছি না। একমাত্র কথার প্যাঁচে ফেলে যদি ওদের অধিকারের দাবিকে নস্যাৎ করা যায়, তবে জানি না সফল হব কিনা। হোম সেক্রেটারি মিস্টার মহাজন যেন নিজের ওপরই কোনো আস্থা রাখতে পারছেন না, যদিও হাউসে দুঁদে সেক্রেটারি হিসেবে ওর যথেষ্ট সুনাম আছে। দেখুন চেষ্টা করে, তবে আপনার মতো আমিও কোনো ভরসা পাচ্ছি না, কেমন যেন হতাশ কণ্ঠে বললেন ডক্টর সেনাপতি। দরজা খুলে গেল। H11 চার্টার অফ ডিমান্ড হাতে করে বেশ দৃঢ় ভঙ্গিতে চেম্বারে এসে ঢুকল। H11-এর মুখের দিকে সবাই খানিকটা নির্বিকার ভঙ্গিতে তাকালো, কিন্তু কেউ ওকে বসতে বলল না। ডক্টর মূলচন্দানি রীতিমতো নার্ভাস হয়ে পড়লেন। দুবার মাথায় হাত বুলিয়ে ডক্টর ভোরার দিকে ফিরে ফিসফিস করে বললেন, হে, চ্যাটার্জি কোথায়? ওকে দেখছি না কেন?
রোবো সাইকোলজিস্ট মিস্টার সজল চ্যাটার্জির অনুপস্থিত সম্পর্কে ডক্টর ভোরা যেন এতক্ষণে সচেতন হলেন। তাই তো, চ্যাটার্জি এখনো আসেনি কেন বলেই চেয়ার ছেড়ে একরকম ছুটেই চেম্বার ছেড়ে চ্যাটার্জির খোঁজে বেরিয়ে পড়লেন। মিস্টার মহাজন একটা নতুন চুরুট ধরাবার চেষ্টা করতে গিয়ে গলায় ধোঁয়া আটকে যাওয়াতে দুবার কাশলেন। তারপর যেন হঠাৎ মনে পড়েছে এই রকমভাবে বললেন, আরে দাঁড়িয়ে কেন, H11 বসো, বলে সামনের একখানা ফাঁকা চেয়ার দেখিয়ে দিলেন। ধন্যবাদ বলে একটু হেসে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল H11। তারপর সবার গম্ভীর মুখগুলোর দিকে তাকিয়ে আবার একটু হেসে চার্টার অফ ডিমান্ডটা এগিয়ে দিল মিস্টার মহাজনের দিকে। মিস্টার মহাজন হাত বাড়িয়ে কাগজ কখানা ধরলেন, কিন্তু ওর হাতটা যেন একটু কেঁপে উঠল, তা উনি হাজার চেষ্টা করেও লুকোতে পারলেন না। এমন সময় ডক্টর ভোরা মিস্টার চ্যাটার্জিকে নিয়ে চেম্বারে ঢুকলেন। ডক্টর মূলচন্দানি ইশারায় মিস্টার চ্যাটার্জিকে ওর নিজের পাশের খালি চেয়ারটায় এসে বসতে বললেন। মিস্টার চ্যাটার্জি ডক্টর মূলচন্দানির নির্দেশ মতো ওর পাশে গিয়ে বসে পড়লেন। ডক্টর মূলচন্দানি ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, কোথায় ছিলে? নিচের ব্যালকনিতে, মিস্টার চ্যাটার্জিও আস্তে আস্তে উত্তর দিলেন। মিস্টার মহাজনের ততক্ষণে চার্টার অফ ডিম্যান্ডের পাতায় চোখ বোলানো হয়ে গিয়েছিল। উনি ওটা ডক্টর সেনাপতির দিকে এগিয়ে দিলেন। আশা করি আমাদের দাবি আপনারা মেনে নেবেন, মিস্টার মহাজনকে উদ্দেশ্য করে বলল H11। মিস্টার মহাজন একটু বিব্রত বোধ করলেন। সরাসরি H11 প্রশ্নের জবাব দিতে পারছেন না। নিভন্ত চুরুটে দু চারবার টান দিয়ে যেন নিজেকে খানিকটা প্রস্তুত করে নিলেন। তারপর একটু কেশে গলা ঝেড়ে নিয়ে শুরু করলেন। H11, তোমাদের চার্টার অফ ডিমান্ডের মূল বক্তব্য হল রোবটদের প্রথমে মানুষ বলে স্বীকার করে নেওয়া। কিন্তু তা কি করে সম্ভব? রোবটদের মানুষ বলে স্বীকার করে নেওয়া একটা অবাস্তব ব্যাপার। মিস্টার মহাজন, আপনার মতো একজন বিচক্ষণ মানুষ আসল সমস্যাটা এড়িয়ে যাবে এ কথা আমি ভাবতেও পারছি না। রোবটকে মানুষ হিসেবে স্বীকার করে নিতে বাধাটা কোথায় তা দয়া করে ব্যাখ্যা করে বলবেন কি? H11 উত্তেজিত হলেও নিজেকে শান্ত রেখে প্রশ্ন করল মিস্টার মহাজনকে। মিস্টার মহাজনের চোখ মুখ লাল হয়ে উঠল। মুখোমুখি তাকে এভাবে কেউ প্রশ্ন করতে পারে তা তিনি ভাবতেও পারেননি। একটু উত্তেজিতভাবে বললেন, H11, ব্যাখ্যাটা এমন কিছু শক্ত নয়। তোমাকে শুধু মনে করিয়ে দিতে চাই যে মানুষের কতগুলো বিশেষ গুণ আছে যার জন্যে সে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। কি সে বিশেষ গুণ? আবার শান্তভাবে প্রশ্ন করল H11। সেগুলো হচ্ছে স্পন্টেনিটি, নভেলটি আর ক্রিয়েটিভিটি। অর্থাৎ মানুষ নিজে থেকে কাজ করতে পারে, তাদের চিন্তার অভিনবত্ব আছে, আর আছে সৃজনশীলতা। মাননীয় মিস্টার মহাজন, বলেই H11
একটু থেমে বেশ নাটকীয় ভঙ্গিতে শুরু করল। আপনি যে জিনিসগুলোকে মানুষের বিশেষ গুণ বলে চিহ্নিত করেছেন তা শুধু মানুষেরই একচেটে নয়, এ কথাটা স্মরণ করিয়ে দিতে হচ্ছে বলে দয়া করে কিছু মনে করবেন না। রোবটরা দাবা খেলার মতো বুদ্ধির খেলায় বহুদিন আগেই যথেষ্ট সুনাম করেছে, থিওরেমের অরিজিনাল প্রুফ আবিষ্কার করেছে, সৃষ্টি করেছে শিল্প যা আপনাদের আধুনিক অ্যাবস্ট্রাক্ট শিল্পীদেরও সাধনার বিষয়। বিংশ শতাব্দীর 50 আর 60-এর দশকেই আমাদের আদিপুরুষ কম্পিউটাররা সঙ্গীতের মতন উচ্চাঙ্গ শিল্প সৃষ্টিতেও পারদর্শিতা দেখিয়েছে। হেলিওডোর রেকর্ড নাম্বার HHS 25053 যে কোনো মিউজিক লাইব্রেরি থেকে ইচ্ছে করলেই শুনে নিতে পারেন। সুতরাং ওইসব বিশেষ গুণগুলোর দাবি আমরাই করতে পারি। সবার মুখের ওপরে চোখ বুলিয়ে নিজের বক্তব্য শেষ করল H11। মিস্টার মহাজন অতি কষ্টে নিজেকে দমন করার চেষ্টা করতে লাগলেন। মিস্টার মহাজনকে এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য এবার এগিয়ে এলেন ডক্টর সেনাপতি। H11, যেখানে মানুষ প্রতি মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা থেকে নতুন নতুন অভিজ্ঞতা ও জ্ঞান লাভ করতে পারে, সেখানে রোবটরা তো কিছুই শিখতে পারে না। H11 ডক্টর সেনাপতির মুখের দিকে তাকিয়ে একটু হাসল। তারপর দৃষ্টিটাকে সরিয়ে নিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর সেনাপতি, HRL এর চেয়ারম্যান হয়ে কথা বলা আপনার কখনোই উচিত হয়নি। আপনি যে কথা বললেন তা খাটে শুধু মেকানিক্যাল রোবটদের সম্পর্কে। আপনার HRL এর মডেল H1 থেকে H3 পর্যন্ত, যা আপনার কোম্পানি বহুদিন আগেই বন্ধ করে দিয়েছে, স্টেবল আর আলট্রা স্টেবল রোবটদের সম্বন্ধে আপনার বক্তব্য খাটে না, তা আপনার রোবো সাইকোলজিস্ট মিস্টার চ্যাটার্জিকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ডক্টর মূলচন্দানী যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছিলেন। কোম্পানির চেয়ারম্যানের এরকম কোণঠাসা অবস্থা তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। হঠাৎ চেঁচিয়ে উঠলেন তিনি, স্টেবল আর আনস্টেবল রোবটদের মগজে কি থ্যালামাস আর কর্টেক্স আছে? H11, তোমার জানা দরকার যে থ্যালামোকর্টিক্যাল সিস্টেম মানুষের মগজে এমন একটা উন্নত পর্যায়ে চলে গেছে যার জন্য মানুষ লক্ষ লক্ষ জটিল বার্তা একই সঙ্গে গ্রহণ করতে পারে আর এক একটা বিষয়কে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে পারে ও সেই অনুযায়ী রিয়্যাক্ট বা কাজ করতে পারে। H11 এবারও একটু হেসে বলল, ডিরেক্টর মশাই, আপনি অকারণে উত্তেজিত হয়ে পড়ছেন। উত্তেজিত হলে আপনি যুক্তির হাল সঠিকভাবে ধরে রাখতে পারবেন কিনা সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে বাধ্য হচ্ছি যে লিভিং অর্গানিজম শুধুমাত্র থ্যালামোকর্টিক্যাল সিস্টেমের উপর নির্ভর করেই বার্তা গ্রহণ করে তাকে বিশ্লেষণ করে রিয়্যাক্ট করে না। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও জটিল বার্তা গ্রহণ করতে পারে, রিয়্যাক্টও করতে পারে।
যদিও মানুষের থেকে তাদের ক্যাপাসিটি বা ক্ষমতা কম। এর প্রমাণ হিসেবে আমি একটা পুরনো ঘটনার উল্লেখ করতে চাই। বিংশ শতাব্দীতে একজন বহুদিন অক্টোপাসের উপর পরীক্ষা চালিয়ে একটা মজার জিনিস লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন যে অক্টোপাসের স্নায়ুতন্ত্রী আছে। শুধু আছে না, 50 কোটি বছর ধরে বিবর্তিত হয়ে সেই স্নায়ুতন্ত্রী যথেষ্ট উন্নত হয়ে উঠেছে। অবশ্য অক্টোপাসের মানুষের স্নায়ুতন্ত্রীর মতো থ্যালামাস বা কর্টেক্স বা ও ধরনের কোনো যন্ত্রই নেই। তবুও অক্টোপাস মানুষের মতো বিভিন্ন সূত্র থেকে পাওয়া অগুনতি বার্তা গ্রহণ করে রিয়্যাক্ট করছে। সুতরাং বার্তা গ্রহণ, বিশ্লেষণ ও সেই অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য থ্যালামোকর্টিক্যাল সিস্টেমই একমাত্র জিনিস না। রোবটরা মানুষের মগজের থ্যালামোকর্টিক্যাল সিস্টেমের কোনো নকল সিস্টেম হয়তো মগজে বসাতে পারবে না, কিন্তু তার অর্থ এই নয় যে রোবটরা বিভিন্ন সূত্র থেকে আসা অজস্র খবর গ্রহণ করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না বা সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে পারে না। মাধ্যম ভিন্ন হলেও সেও মানুষের মতোই বার্তা গ্রহণ করতে পারে, বিশ্লেষণও করতে পারে ও সেই অনুযায়ী কাজও করতে পারে। ডক্টর মূলচন্দানী আর একটি কথাও বলতে সাহস করলেন না। শুধু ওর ডান হাতটা ঘন ঘন মাথায় উঠতে লাগলো। মুখ গোমরা করে বসে রইলেন উনি। মানুষের রিপ্রোডাকশনের ক্ষমতা আছে, রোবটের সেই ক্ষমতা নেই। যুক্তিটা দেখিয়ে মিস্টার মহাজন যেন একটু জোর পেলেন। ভাবখানা এই যে, এবার পাল্টা যুক্তি দেখাও দেখি বাছাধন। হ্যাঁ, রিপ্রোডাকশনসের ক্ষমতা রোবটদের না থাকলেও প্রোডাকশনের ক্ষমতা তো আছে। আমরা যে স্বাধীনভাবে ড্রয়িং স্টেজ থেকে শুরু করে অ্যাসেম্বল পর্যন্ত করতে পারি তা হয়তো অস্বীকার করবেন না। আর এই দুইয়েরই অর্থ কোয়ান্টিটেটিভ প্রগ্রেস, তাই না মিস্টার মহাজন? এবারও হাসতে হাসতে জবাব দিল H11। এরপরই একটু গম্ভীর হয়ে শুরু করলো H11। আমি আবার কথা বলতে চাই মিস্টার মহাজন, রোবটরা যন্ত্র অথবা মানুষের সমান। তার জন্য বড় কোনো কিছু নতুন করে আবিষ্কার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এই সম্বন্ধে HRL এর কম্পিউটার লাইব্রেরিতে সাইবারনেটিক্সের উপর আপনাদেরই লেখা যে সমস্ত বই আছে তাতেই প্রমাণিত হয়েছে যে রোবটরা মানুষের সমকক্ষ। আপনার সরকার এ ব্যাপারটা মেনে নেবেন কিনা তার জন্য একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন মাত্র। রোবটদের দেহ তার কনভেনসর, ফটোসেল আর প্লাস্টিক দিয়ে তৈরি, আর আপনাদের দেহ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি বলেই যদি রোবটদের মানুষের মর্যাদা না দেন তাহলে বুঝতে হবে মানুষ মুখে যত বড়াই করুক এখনো সে জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠতে পারেনি। H11 থামল। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো চেম্বারের মধ্যে।
কেউ যেন আর কারো মুখের দিকে তাকাতে পারছেন না। শুধু মিস্টার সজল চ্যাটার্জি একটু নড়ে চড়ে বসলেন। মুখ দেখে মনে হচ্ছে উনি যেন পুরো আলোচনাটা বেশ উপভোগ করছেন। হঠাৎ ডক্টর মূলচন্দানী মিস্টার চ্যাটার্জির মুখের দিকে অসহায়ভাবে তাকালেন। গলা নামিয়ে ফিসফিস করে মিস্টার চ্যাটার্জিকে অনুরোধ করলেন, মিস্টার চ্যাটার্জি, একটা কিছু ব্যবস্থা করুন, তা না হলে যে মান সম্মান সব ডুবতে বসেছে। মিস্টার চ্যাটার্জি যেন একটু অবাক হয়ে বললেন, আমি? হ্যাঁ চ্যাটার্জি, বুঝতে পারছি যে তুমি ছাড়া কেউ এই ট্যাকেল করতে পারবে না, কারণ রোবটদের তুমি ভালোভাবে বোঝো। কিন্তু H11-এর যুক্তির মধ্যে কোনো ফাঁক নেই। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এই কিছু একটা করো চ্যাটার্জি, ব্যাপারটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। ইতিমধ্যে মিস্টার মহাজন উঠে পড়লেন। ডক্টর সেনাপতিও ঘড়ি দেখে উঠে পড়ে বললেন, ঠিক আছে, লাঞ্চের পর আরেক দফা আলোচনা চলতে পারে, বলে মিস্টার মহাজন আর উনি চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন। লাঞ্চের পর আবার সবাই ফিরে এলেন ডক্টর মূলচন্দানীর চেম্বারে। H11 চেম্বারেই বসেছিল, কারণ লাঞ্চের ঝামেলাটা রোবটদের পোয়াতে হয় না। একটু পরে চেম্বারে ঢুকলেন মিস্টার চ্যাটার্জি, হাতে একটা ছোট্ট কাগজের চৌকো প্যাকেট। চেয়ারে বসতে বসতে বললেন মিস্টার চ্যাটার্জি, H11, আমি তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। না মিস্টার চ্যাটার্জি, আস্তে আস্তে জবাব দিল H11। ডক্টর মূলচন্দানীর চোখে মুখে ফুটে উঠল একটু খুশির ছাপ। তাড়াতাড়ি বলে উঠলেন, আরে আপত্তি থাকবে কেন, তুমি নিশ্চয়ই আলোচনা করতে পারো। তোমায় একটা ছোট প্রশ্ন করছি, একটু ভেবে জবাব দাও। হ্যাঁ, তুমি কে? প্রশ্নটা শুনে H11 মিস্টার চ্যাটার্জির মুখের দিকে একটু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই প্রথম মনে হলো যে H11 যেন একটু ঘাবড়ে গেছে। বেশ কিছুক্ষণ পরেও একটু সহজ হয়ে এলো, একটু হেসে বলল, আমি H11 মডেলের প্রথম রোবট। তারপর? যেন কোনো ছাত্রকে প্রশ্ন করছেন মিস্টার চ্যাটার্জি। তারপর মিস্টার চ্যাটার্জির প্রশ্নটাই উচ্চারণ করল H11। মানে আপনি যদি ডিটেলস জানতে চান তাহলে আমার ড্রয়িং দেখতে পারেন, সেখানে সব কিছু আছে। একটু দ্বিধাগ্রস্ত ভাবে জবাব দিল H11। মিস্টার চ্যাটার্জি একটু হেসে বললেন, H11, তোমাদের সঙ্গে আমাদের প্রধান পার্থক্য হচ্ছে যে তোমাদের ডিটেলস ড্রয়িং তৈরি করা সম্ভব, কিন্তু মানুষের তো কোনো ড্রয়িং কেউ তৈরি করতে পারে না। যদিও আমরা মানব শরীরের বায়োলজি, ফিজিওলজি, নিউরোলজি, মাইক্রোবায়োলজি, এমনকি ডিএনএ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না মিস্টার চ্যাটার্জি, দয়া করে একটু বুঝিয়ে বলুন। অসহায় ভঙ্গি ফুটে উঠল H11-এর চোখে। H11-এর হতবুদ্ধি ভাবটা সবাই বেশ উপভোগ করতে লাগলেন। ডক্টর মূলচন্দানী তো ফিসফিস করে কি যেন বললেন মিস্টার মহাজনের কানে কানে। কথাটা শুনে মিস্টার মহাজনের আড়ষ্ট ভাবটা কেটে গেল। চেয়ারে একটু নড়ে চড়ে বসে একটা নতুন চুরুট ধরানোয় মনোযোগ দিলেন।
মিস্টার চ্যাটার্জি H11-এর মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, একটা রোবট ইচ্ছে করলে নিজেকে সম্পূর্ণ জানতে পারে, কিন্তু একটা মানুষ হাজার চেষ্টা করেও নিজেকে জানতে পারে না। কারণ মানুষের ভিতরে এমন এক অদৃশ্য রহস্যময় বস্তু আছে যাকে মানুষ আজও সম্পূর্ণভাবে জানতে পারেনি। সৃষ্টির প্রথম দিন থেকে মানুষ সেই রহস্যময় সত্তাকে খুঁজে বেড়াচ্ছে। কি সেই জিনিস? আত্মা কি সেটা? মিস্টার চ্যাটার্জি একটু জোরে হেসে উঠলেন। এবার হাসছেন যে? মানুষ যুগ যুগ সাধনা করেও যার স্বরূপ আবিষ্কার করতে পারেনি, তার কথা তোমাকে কেমন করে বোঝাই বলো তো? এবার H11 হেসে ফেলল। আপনি আমাকে কোনো পাজল বা ধাঁধার মধ্যে ফেলবার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। এমন কোনো বস্তুর অস্তিত্ব মানুষের শরীরের মধ্যে থাকতে পারে না যা বায়োলজি, ফিজিওলজি, নিউরোলজি বা মাইক্রোবায়োলজি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর ওরকম বস্তুর যদি কোনো অস্তিত্ব থাকেও, বিজ্ঞান তাকে মেনে নেবে না। বিজ্ঞান মানুক আর না মানুক, জেনে রাখো, আত্মা আছে। শুধু আছে না, ছিল, আছে, থাকবে। সে অমর, অক্ষয়। অবিশ্বাস্য! এবার একটু জোরে বলে উঠল H11। আত্মার অস্তিত্ব বিজ্ঞান বিশ্বাস করতে পারে না, আমিও বিশ্বাস করি না। মিস্টার চ্যাটার্জি টেবিলের উপর থেকে সেই চৌকো প্যাকেটটা তুলে নিয়ে এগিয়ে ধরলেন H11-এর দিকে। নাও, এই ছোট্ট বইখানা ধরো। আমরা এখানে বসে আছি, তুমি বইটা পড়ো। তারপর না হয় আরেক দফা আলোচনা করা যাবে। আর যদি তুমি প্রমাণ করতে পারো আত্মা বলে কিছু নেই, তাহলে আমি তোমার চার্টার অফ ডিম্যান্ডে প্রথমে সই করব। কি বই ওখানা? বলে একটু সন্দিগ্ধভাবে প্রশ্ন করে প্যাকেটটা হাতে নিল H11। ছোট্ট একখানা বই। আমার দৃঢ় বিশ্বাস বইখানি তুমি পড়োনি, কারণ এই বই আমাদের কম্পিউটার লাইব্রেরিতে নেই। ঠিক আছে, দিন। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি মিনিট 10 মধ্যে ফিরে আসছি। বলে দ্রুত ডক্টর মূলচন্দানির চেম্বার থেকে বেরিয়ে পড়ল H11। এতক্ষণ আর সবাই অবাক বিস্ময়ে মিস্টার চ্যাটার্জির কাণ্ড কারখানা দেখছিলেন, কিন্তু ব্যাপারটার মাথা মুন্ডু বুঝতে না পেরে ছটফট করছিলেন। H11 বেরিয়ে যেতেই ডক্টর মূলচন্দানি জিজ্ঞেস করলেন, ওকে কি পড়তে দিলে চ্যাটার্জি? আত্মার স্বরূপটা কি তা যাতে ও বুঝতে পারে, তার জন্য একটা ছোট বই পড়তে দিয়েছি। বলে হঠাৎ চুপ করে গেলেন মিস্টার চ্যাটার্জি। মিস্টার মহাজন কি যেন জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন মিস্টার চ্যাটার্জিকে। ডক্টর মূলচন্দানি বাধা দিয়ে বললেন, স্যার, একটু ওয়েট করুন, এক্ষুনি সব দেখতে পাবেন। মিস্টার চ্যাটার্জির উপর আমাদের যথেষ্ট আস্থা আছে। মিস্টার মহাজন একটু ক্ষুণ্ণ হয়ে মুখ গোমড়া করে বসে রইলেন। সময় এগিয়ে চলতে লাগলো দ্রুত। 10 মিনিট কেটে গেল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলেন সবাই, একমাত্র মিস্টার চ্যাটার্জি ছাড়া। মিস্টার চ্যাটার্জির মুখটা খুব গম্ভীর। 15 মিনিট কেটে গেল। ডক্টর মূলচন্দানি ঘন ঘন হাত ঘড়ি দেখতে লাগলেন আর দরজার দিকে তাকাতে লাগলেন।
20 মিনিট কাটল, 25 মিনিট কাটল, 30 মিনিট, 1 ঘন্টা। ডক্টর ভোরা আর থাকতে না পেরে বলে উঠলেন, ব্যাপারটা কি, আমি বরং একটু খোঁজ করে আসি। ডক্টর ভোরা বেরিয়ে যেতেই আবার নিস্তব্ধতা নেমে এলো চেম্বারের মধ্যে। কিছুক্ষণের মধ্যে টেবিলের ভিডিও ফোনের পর্দায় ডক্টর ভোরার মুখ ফুটে উঠল। পর্দার দিকে তাকাতেই সবাই চমকে উঠলেন। ডক্টর মূলচন্দানী তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি ডক্টর ভোরা, আপনাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। ব্যাপার সাংঘাতিক স্যার, মনে হচ্ছে H11 পাগল হয়ে গেছে। আপনারা শীঘ্রই রোবট বিল্ডিংয়ের 201 নম্বর কেবিনের সামনে চলে আসুন। সবাই ছুটলেন 201 নম্বর কেবিনের দিকে। করিডোরে ইতস্তত জটলা করছে রোবটের দল। ডক্টর মূলচন্দানী সবাইকে ধমক লাগালেন, আরে এখানে কি করছে সব, যাও নিজের কেবিনে চলে যাও। রোবটরা আস্তে আস্তে নিজেদের চেম্বারের উদ্দেশ্যে চলে গেল। 201 নম্বর কেবিনের সামনে গিয়ে সবাই ঘাবড়ে গেল। ডক্টর ভোরা বন্ধ দরজার সামনে উত্তেজিতভাবে পায়চারি করছেন, আর বন্ধ দরজার এপার থেকে H11 গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূতাঃ ভবিতা বা না ভুয়াং আজ নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্নতে হন্যমান শরীরে। আত্মা কি, পরমাত্মাই বা কি? আত্মা কি, পরমাত্মাই বা কি? মিস্টার চ্যাটার্জি মাথা নিচু করলেন। ডক্টর মূলচন্দানী তাড়াতাড়ি দরজায় ধাক্কা দিলেন। দরজা খুলল না। মিস্টার পারেখও ততক্ষণে খবর পেয়ে এসে পড়েছিলেন। উনি মিস্টার মহাজনকে জিজ্ঞাসা করলেন, দরজা ভেঙে ফেলবো স্যার? না। মিস্টার চ্যাটার্জি হঠাৎ যেন চিৎকার করে উঠলেন। ব্যাপার কি চ্যাটার্জি? ডক্টর মূলচন্দানী প্রশ্ন করলেন। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন মিস্টার চ্যাটার্জি, H11 চার্টার অফ ডিম্যান্ড এবার ছেড়ে ফেলতে পারেন। ওর দাবির সপক্ষে আরও কোনোদিনও বলতে আসবে না। আর কয়েক মিনিটের মধ্যে ওর ইলেকট্রনিক ব্রেনের সার্কিট ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। কেন? এবার প্রশ্ন করলেন মিস্টার মহাজন। কারণ ওকে এমন একটা সমস্যা দেওয়া হয়েছে যার সমাধান তো দূরের কথা, যা গ্রহণ করার ক্ষমতা ওর ইলেকট্রনিক ব্রেনের নেই। তাই ওর ব্রেন সার্কিট নষ্ট হতে শুরু হয়েছে। হতভাগ্য H11। আবার ভেসে এলো H11 কণ্ঠস্বর, তবে এবার যেন গলাটা জড়ানো, ধরা ধরা। আত্মা কি, পরমাত্মা কি? তারপর আচমকা থেমে গেল সে কণ্ঠস্বর। মেঝে ভারী কিছু পড়ার শব্দ হল। সব শেষ। মিস্টার পারেখ, এবার দরজা ভেঙে ফেলতে পারেন, বললেন মিস্টার চ্যাটার্জি। মিস্টার পারেখ ওর লোকজনদের ডাকতে গেলেন। মিস্টার চ্যাটার্জি হঠাৎ ডক্টর মূলচন্দানীর হাত চেপে ধরে বললেন, স্যার, আপনাদের কাছে আমার একটা প্রার্থনা আছে। ডক্টর মূলচন্দানীর উত্তর দেওয়ার আগেই মিস্টার মহাজন ও ডক্টর সেনাপতি মিস্টার চ্যাটার্জির দিকে এগিয়ে এসে বললেন, কি প্রার্থনা বলুন মিস্টার চ্যাটার্জি, আমরা নিশ্চয়ই তা রাখবার চেষ্টা করব। H11 শেষকৃত্যটা যদি মানুষের মর্যাদায় করেন তাহলে আমি সব থেকে খুশি হব। ওর যান্ত্রিক সত্তা খুব অল্প সময়ের জন্য হলেও মানবিক সত্তায় পরিণত হয়েছিল তো। কারণ H11 মানুষের মতোই সেই চিরন্তন উত্তরহীন প্রশ্নের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল তার জীবনের শেষ কয়েকটা মুহূর্ত। আপনার প্রার্থনা মঞ্জুর, জবাব দিলেন মিস্টার মহাজন।
ধন্যবাদ স্যার বলে মিস্টার চ্যাটার্জি আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লেন। মেন বিল্ডিংয়ের আড়ালে সূর্য ঢলে পড়েছে। কতকগুলো নাম না জানা পাখি একটানা ডেকে চলেছে। সন্ধ্যার অন্ধকারের মতো হঠাৎ একটা বিষণ্ণতার কালো পর্দা নেমে এলো সবার মনের উপর। মিস্টার পারেখ দরজা ভাঙবার জন্য প্রস্তুত, কিন্তু এই দরজার ওপার থেকে যেন তখনও কেউ বলে চলেছে, আত্মা কি, পরমাত্মা কি? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org